আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। ঢাকায় 10 দলীয় জোটের 3 সমাবেশ জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ হলে পচা পানিতে চুবানো হবে মেয়র কাউন্সিলরদের। ভোটের বাক্সে হাত দিলে জ্বলবে আগুন। সারা দেশে নির্বাচনের আবহ, অলিগুলি পাড়া মহল্লা সরগরম। প্রার্থীদের পদচারণায় ভোটারদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব কমিশনের। আদানির কাছ থেকে বিদ্যুৎ ক্রয়ে উৎকোচ নেন আওয়ামী লীগের 6-7 জন প্রভাবশালী। তথ্য জাতীয় কমিটির বিবেচনা করে অসম চুক্তি বাতিল করতে পারবে নির্বাচিত সরকার। 25,000 কোটি টাকা বাড়ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের খরচ। অন্তর্বর্তী সরকারের শেষ একনেকের সিদ্ধান্ত, বিদেশি ঋণের দিকে তাকিয়ে না থাকার সুপারিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সহ্য করবে না জামায়াত, এমন হুঁশিয়ারি দিয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেন, তারা সকলের সাথে বন্ধুত্ব চায়, তবে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়। আজ রাজধানী যাত্রাবাড়ি, গ্যান্ডারিয়া ও বকশীবাজারে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। বলেন, দেশে আর ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না। হেরে যাওয়ার ভয়ে কেউ কেউ বাঁকা অন্ধকার গলিতে হাঁটার চেষ্টা করছে বলে অভিযোগ করেন জামায়াত। উত্তরবঙ্গে দুদিনের সফর শেষে এবার ঢাকার নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার সকালে রাজধানীর যাত্রাবাড়িতে 11 দলীয় জোটের জনসভায় অংশ নেন তিনি। দুপুর 12টা নাগাদ সমাবেশ মঞ্চে হাজির হন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার সকালে রাজধানীর যাত্রাবাড়িতে 11 দলীয় জোটের জনসভায় অংশ নেন তিনি। দুপুর 12টা নাগাদ সমাবেশ মঞ্চে হাজির হন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। প্রধান অতিথির বক্তব্যে তিনি গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, দেশে আর ফ্যাসিবাদ দেখতে চাই না। যারা জনতার এই মনের ভাষা বুঝতে পারছেন না, জনগণ 12 ফেব্রুয়ারি তাদের এই ভাষা বুঝিয়ে দেবে। দেশে কোনো ফ্যাসিবাদী শাসন কায়েম হবে, দেশের জনগণের অর্থে কিনা অস্ত্র থেকে গুলি তাদের বুকে ছোড়া হবে, আর দেখতে চাই না। এই ফ্যাসিবাদের সকল জড় যদি কেটে দিতে হয়, 12 তারিখ ইনশাআল্লাহ গণভোটে হ্যাঁ বলতে হবে। জামায়াত সরকার গঠন করলে নারীদের নিরাপদ কর্মসংস্থান গড়ে তোলার প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর। অঙ্গীকার করেন কর্মজীবী নারীদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করার। আমরা কথা দিচ্ছি, ঘরে, চলাচলে এবং কর্মস্থলে 3টা জায়গায় আপনাদের জন্য আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব এবং মর্যাদা আপনাদের হাতে। আসন্ন জাতীয় নির্বাচনে সারা দেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। সকাল থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী ও কর্মী সমর্থকরা। পাড়া মহল্লা অলিগুলি চষে বেড়াচ্ছেন তারা। শুনছেন ভোটারদের সমস্যার কথা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শহর থেকে গ্রাম, সারা দেশ জুড়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। বিরামহীন পথসভা, গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে ব্যস্ত প্রার্থী, কর্মী ও সমর্থকরা। ঠাকুরগাঁও 1 আসনে বিএনপি প্রার্থী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বনুয়াগাঁও এলাকায় পথসভা করেন। বিজয়ী হলে দেশ ও মানুষের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। আমরা মানুষের কল্যাণ করতে চাই, এই দেশে উদারপন্থী গণতন্ত্র চাই, নির্বাচনের মাধ্যম দিয়ে সরকার গঠন করতে চাই এবং মানুষকে কথা বলার অধিকার দিতে চাই। খুলনা মহানগরের 30 নম্বর ওয়ার্ডে রূপসা স্ট্যান্ড রোড থেকে নির্বাচনী পথসভা শুরু করেন খুলনা 2 আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। আমাদের নেতা তারেক রহমান, তিনি বাংলাদেশে পা দিয়ে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। তিনি একটা পরিকল্পনা নিয়ে আসছেন, সেই পরিকল্পনা নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবেন। সেখানে জামাতের কোনো জায়গা নেই। খুলনা 3 আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল দৌলতপুর বাজার থেকে শুরু করেন প্রচারণা। অংশ নেন লিফলেট বিতরণ ও পথসভায়। নির্বাচনী প্রচারণায় রাজশাহী 2 আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, গত 17 বছর ভোট দিতে পারেনি মানুষ, তাই এবার ভোট দিতে মানুষের ব্যাপক আগ্রহ। ধানের শীর্ষের জনসভায় আমাদের দলের চেয়ারম্যান রাশেতে আসবে, বরেন্দ্রভূমি মাটির সন্তানেরা, হযরত শাহ মখদুম রূপসমাদের সন্তানেরা সবাই এই জনসভায় অংশগ্রহণ করবে। সিলেটের আখালিয়া ঘাট এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেটের উন্নয়নের জন্য আগামী দিনে আমাদের সবথেকে বড় প্রায়োরিটি, অগ্রাধিকার হবে সরকারি সহায়তায় শিল্প স্থাপন করে কর্মসংস্থানের ব্যবস্থা করা। ফরিদপুরের নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন চৌধুরী নাও ইউসুফ। বলেন, মানুষের ভারতীয় কোম্পানি আদানি থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ 6 টাকা বাড়তি দামে কিনছে সরকার, আর এজন্য বছরে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে প্রায়
5,000 কোটি টাকা। তবে সময় স্বল্পতায় আওয়ামী লীগ আমলের বিদ্যুৎ খাতের চুক্তিগুলো বাতিল করতে পারছে না অন্তর্বর্তী সরকার। আজ এই কথা জানিয়েছে এ সংক্রান্ত জাতীয় কমিটি। এসব চুক্তিতে সরকার প্রধানের অ্যাকাউন্টে টাকা না ঢুকলেও সে সময়ের প্রভাবশালী 6-7 জনের উৎকোচ নেয়ারও প্রমাণ পেয়েছে কমিটি। প্রত্যাশা এসব বিবেচনায় নিয়ে আদানি সহ অন্যান্য অসম চুক্তি বাতিল করবে নির্বাচিত। 2009 থেকে 2024 টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকাকালে বেশ কয়েকটি বড় বিদ্যুৎ কেন্দ্র চালু করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। এর প্রায় সবগুলোই বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধানের আওতায়, অর্থাৎ টেন্ডার ছাড়াই দেয়া হয়েছিল বিলিয়ন ডলারের কাজ। 5 আগস্ট 2024-এর পট পরিবর্তনের পর এসব চুক্তি পর্যালোচনা করতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে কমিটি করে সরকার। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন তারা। সেখানে সবকটি চুক্তিতেই ভয়াবহ দুর্নীতি ও দেশের স্বার্থ রক্ষা হয়নি বলে জানালো কমিটি। Under the Quick Enhancement of Electricity and Energy Supply Special Provisions Act 2010, which was repealed in the month of November 2024. এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। স্থাপিত বিদ্যুৎ কেন্দ্রের একটা বড় অংশই কাজে আসে না, যার জন্য বছরে 1000 কোটি টাকা লোকসানও গুনতে হচ্ছে জনগণকে। আমরা যদি এই 7,700 থেকে 9,500 মেগাওয়াটের ক্যাপাসিটি পেমেন্ট আপনাকে দিতে হবে, সেটার একটা আনুমানিক হিসাব আমরা যেটা করেছি যে 0.9 থেকে 1.5 বিলিয়ন ডলার বার্ষিক শুধু ক্যাপাসিটি পেমেন্ট, এই অতিরিক্ত যেটা ব্যবহার অযোগ্য ক্যাপাসিটি, তার কারণেই মন্ত্রণালয় প্রকল্প বাস্তবায়নে ভালো করলেই তাকে বেশি বরাদ্দ দেওয়ার প্রবণতা ভাঙতে হবে আগামী সরকারকে। রাজনৈতিক মারপ্যাচের চেয়ে গুরুত্ব দিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে। নজরদারি লাগবে প্রশাসনে। এডিপি বাস্তবায়নের এমন নানা সুপারিশ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের আগে শেষ একনেক সভায় পরিকল্পনা উপদেষ্টা বললেন, বিদেশি ঋণের জন্য মুখিয়ে থাকলে বাংলাদেশের অর্থনীতি কখনোই স্বনির্ভর হবে না। অন্তর্বর্তী সরকারের আমলে একনেক সভা ছিল একটু আলাদা। কাগজপত্রে বাড়তি সতর্কতা, বড় বড় ঘোষণা নয়, বরং কোন প্রকল্প এখনই দরকার তা ছিল আলোচনার কেন্দ্রে। রাজনৈতিক চাপ কম থাকায় বরাদ্দ কাটছাঁটো হয়েছে নির্দ্বিধায়। তবে প্রশাসনিক জড়তা, আগের প্রকল্পের বোঝা আর সময় স্বল্পতার চ্যালেঞ্জ ছিল ডক্টর ইউনূস সরকারের দায়িত্বের। রোববার অন্তর্বর্তী সরকারের শেষ একনেক সভায় কিছুটা চমক ছিল। নির্বাচনের তফসিল ঘোষণা হয় দুটি সম্ভাব্য সভাকে কমিয়ে আনা হয় একটিতে। ফলে এদিন প্রকল্পের সংখ্যা দাঁড়ায় 25-এ, ব্যয় ধরা হয় প্রায় 46,000 কোটি টাকা। আরেকটা হলো যে নির্বাচনের তফসিল ঘোষণার পরে কোনো একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সি প্রোটেক্টেড করার ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত, এভাবে যে নির্দেশিকা আছে। উপদেষ্টা জানান, নতুন সরকারের জন্য বেশ কিছু সুপারিশ রেখে যাওয়া হচ্ছে। নির্ধারিত সময়ে প্রকল্প শেষ না হলে অর্থায়ন বন্ধ করার পক্ষে তিনি।